আজকের ঘটনাটি হলো সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরিকৃত একটি গল্প। স্কুল থেকে ফেরার পথে হঠাৎ রাস্তার মোড়ে দাঁড়িয়ে মা বললেন, তুমি একটু এখানে থেকো, আমি ওই দোকান থেকে আসি, কেমন? আমি মাথা নাড়লাম। মা হাঁটছেন খুব দ্রুত, একবারের জন্য পিছনে ফিরে তাকালেন না। ওই যে মা গেলেন আর ফিরলেন না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে, চোখে মুখে মায়ের ফিরে আসার প্রত্যাশা। একটু পরেই বাবার এক বন্ধু প্রায় দিশেহারার মতো অবস্থায় ছুটে এসে আমায় কোলে তুলে নিলেন। মা, মা আসবে আঙ্কেল, আমি যাব না বলেছিলাম আমি। আঙ্কেল মৃদু হেসে বললেন, তোমার মা বাসায় চলে গেছে, চলো বাসায় গিয়ে দেখবে মা আমায় কেন রেখে চলে গেল। তোমার মায়ের শরীরটা হঠাৎ খারাপ লাগছিল, চলো আর কথা নয়। আঙ্কেল মিথ্যে বলছে, বাসায় মা নেই, কেউ নেই, আমার ছোট্ট ভাইটিও নেই। মা প্রতিদিন ভাইকে পাশের ফ্ল্যাটের আন্টির কাছে রেখে আমাকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতো। স্কুল থেকে ফিরেই আমি ওখানে ছুটতাম। কি সুন্দর ভাইটি আমার, ছোট ছোট হাত পা। আমি ভয়ে ধরি না, যদি আমার ছোঁয়ায় ব্যথা পায়। মায়ের মতো ফর্সা হয়েছে সে, তার ছোট্ট হাত আমার হাতে তুলে নিলে বুঝতে পারি আমাদের কত অমিল। অবশ্য রং না পেলেও আমি মায়ের গঠন পেয়েছি। মায়ের ফর্সা চেহারায় ভিন্ন এক সৌন্দর্য নিয়ে ভেসে আছে ঠোঁটের নিচে থাকা কালো গভীর তিল। সেই তিলটিও আমি পেয়েছি। আমার মা সব দিকে সেরা, খুব হাসি খুশি মিশুক, সহজে সবার সাথে মিশে যেতে পারে। তিনি যেভাবে আমায় কোলে নিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন, তেমনি আমি কখনো মন খারাপ করলে নেচে গিয়ে খুব হাসাতেন। মা সবসময়ই নতুন নতুন রেসিপি শিখতেন আমার জন্য। বিকেলে যখন আমি বাসার সামনে থাকা মাঠে খেলতে যেতাম, মা তখন সেদিকে তাকিয়ে থাকতেন অপলকভাবে। এক পলকের জন্য আমাকে চোখের আড়াল করতেন না। মাকে আমি কখনো মন খারাপ করতে দেখিনি, কোনো কিছুতেই যেন তার মন খারাপ হয় না। রাগও নেই, মাঝে মাঝে বাবার সাথে জানি চাপা স্বরে কী সব কথা বলতেন। বাবা সাথে সাথে চিৎকার করে উঠতেন। কখনো রাতে ঘুম ভেঙে গেলে দেখতাম মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি একটু নড়তেই মা চুপসে গিয়ে পরম মমতায় হাত বুলাতেন আমার মাথায়। আমি তখন গভীর ঘুমে তলিয়ে যেতাম। বিকেল হয়ে গেল, মা ফিরলেন না। নানি আর মামা আসলেন বাসায়। বাবার মুখ শক্ত হয়ে আছে। বৈঠক ঘরে তারা একসাথে বসার পর খালা আমাকে নিয়ে অন্য ঘরে চলে গেলেন। এরপর তাদের মধ্যে কি কথা হলো তা শুনতে পেলাম না, শুনলেও হয়তো বুঝতাম না। তখন আমার বয়স ছিল 5 বছর। সিদ্ধান্ত হলো আমি নানির সাথে চলে যাব। কয়েকদিন বেড়ানোর পর বাবা আমাকে নিয়ে আসবে। বাবাকে বললাম আমি কিছুতেই যাব না, মাকে ছাড়া থাকবো না। নানি তখন বললেন, মা নাকি তাদের বাড়িতে আমার আগেই চলে গেছে আমায় চমকে দেওয়ার জন্য। প্রশ্ন করলাম, ভাইও কি মায়ের সাথে আছে? বাবার মুখটা কেমন বিষণ্ণ দেখালো। পরক্ষণে স্থির কণ্ঠে বললেন, হ্যাঁ মা, তোমার ভাইও ওখানে আছে, চিন্তা করো না, কয়েকদিন পর আমরা আবারও একসাথে থাকবো। নানির হাত ধরে চলে এলাম নানা বাড়িতে। উঠোন থেকেই মা মা বলে চিৎকার শুরু করলাম। মা বেরিয়ে এলো না। ঘরে ঢুকে দেখি মা নেই। সবাই আমাকে মিথ্যে বলছে, মা কোথাও নেই, ভাইটিও নেই। খালা বুঝলেন, তোর মায়ের মন ভালো নেই, কয়েকদিনের জন্য বেড়াতে গেছে, তাড়াতাড়ি ফিরবে। আমি জিজ্ঞেস করলাম, তবে কেন আমাকে নিল না? আমার প্রশ্নের কোনো উত্তর পেলাম না। মা কি আমাকে পছন্দ করতো না? কেন? এটা তো কখনো মনে হয় না। মা আমাকে অনেক ভালোবাসতো, আমি এটা বিশ্বাস করি। তবে কেন আমার সাথে এমনটা করলো? কেন চলে গেল? আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, খেলতে পারি না, হাসি খুশিভাবে থাকতেও পারি না। প্রতিদিন যে ছিল আমার মাকে ঘিরে, খালামণি আদর করে মুখে তুলে খাইয়ে দেন, চুলে বিলি কাটতে কাটতে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আমি যে তার স্পর্শে মায়ের ছোঁয়া পাই না। আমার মায়ের গন্ধও তো এমন না। মা কখনো আমায় বকেও নি। তবে কেন খালামণি শুধু শুধু আমার মায়ের মতো হওয়ার চেষ্টা করছে? খালামণির মুখের দিকে তাকালেও আমার রাগ হয়। আমার মায়ের ফর্সা মুখে সবসময় আনন্দের ঝিলিক ছড়িয়েছিল, ঠোঁটের কোণে সবসময় হাসি লেপ্টে থাকতো। কিন্তু খালামণি রুক্ষ, কঠোর, একটু ভুল করলে ধমকে ওঠে। এমন ডাইনি হয়ে সে কি আমার মা হতে পারবে? দিন যত গেল, মায়ের প্রতি জমে থাকা অভিমান পাহাড়ের রূপ ধারণ করলো। কিন্তু তবুও যেন চোখের পানি শেষ হয় না। দিনে না হলেও রাতে মায়ের শূন্যতা আমায় খুঁড়ে খুঁড়ে খায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতাম অনেক। মা চলে যাওয়ার পর আমার স্বপ্নের রূপকথার রাজ্য ধ্বংস হয়ে গেল। এখন সেখানে বাস করে ডাইনি পিশাচিনী। 6 মাস নানা বাড়িতে থাকার পর একদিন বাবা আমায় নিতে এলেন। বাবার মুখ উজ্জ্বল, যেন অনেক কিছু ফিরে পেয়েছেন।
হাসি খুশিভাবে বললেন, চলো, এখন থেকে এখানে আর থাকতে হবে না, তোমার মাকে দেখবে। আমি যেন মুহূর্তের মধ্যেই আমার সবটুকু আনন্দ উল্লাস ফিরে পেলাম। কতদিন পর মাকে দেখব। ঠিক করলাম মায়ের সাথে কথা বলবো না, খুব রাগ দেখাবো। বাবার সাথে বাসায় চলে এসে দেখলাম অপরিচিত একজন মহিলাকে। বাবা বললেন, ইনি হলেন তোমার নতুন মা। আমার একটুও বিশ্বাস হলো না, মায়ের সাথে কোনো মিল নেই। মা কত সুন্দর, আর ইনি কালো। মায়ের মুখে হাসি থাকতো, আর ইনি যেন হাসতেও জানে না। বাবা আমাকে রেখে কাজে চলে গেলেন। আমি বলে উঠলাম, তুমি আমার মা না, আমার মা অনেক সুন্দর ছিল। মহিলা বলে উঠল, তুই যে আমার মেয়ে এটাও বা কে মানছে, শয়তানের সাও। আমি হকচকিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মহিলাকে দেখতে খুব ভয় করছে, তার দৃষ্টি যেন আমায় গিলে খাবে। তো রূপকথা ডাইনি না তো, যে মানুষের রূপে আছে। মহিলা ফিসফিস করে বলে, এত ঢং এখানে চলবে না। তোর মা আরেকবারের সাথে পালিয়ে গেছে, সুন্দরী তো, তাই নিজের কালো জামাইকে পছন্দ হয়নি। তোর মা ভালো না, দেখ, তোরও কিন্তু তিল আছে। মায়ের মতো নাকের হাত ধরিস না, কপাল পুড়বি। আমি তার কথা একটুও বুঝতে পারলাম না, তবে এতটুকু বুঝলাম মা নাকি চলে গেছে। না, আমার বিশ্বাস হয় না। মা বাবাকে অনেক ভালোবাসতো। আমার মা কখনো আমার বাবার রং নিয়ে কথা বলেনি, তাদের কোনো ঝগড়া হয়নি। তবে কেন এমন হলো? বাবা সবসময় বলেন ইনিই নাকি আমার মা, কিন্তু কখনোই আমি তার মধ্যে মাকে খুঁজে পাইনি। আমার মা কখনো গায়ে হাত তোলেনি। মা থাকাকালীন সময়ে বাবাও কখনো আমায় বকেনি, কিন্তু এখন বাবাও অল্পতে আমার উপর রেগে যায়। আর নতুন মায়ের হাতে প্রতিদিন মার খাওয়া ছিল রুটিন। আমি বহুবার ওনাকে মায়ের মতো ভাবতে চেয়েও মেনে নিতে পারিনি। একদিন সকালে একটা রুটির পরিবর্তে দুটি রুটি খাওয়ায় মা আমাকে দুটি থাপ্পড় মেরে নিচে শুইয়ে দিলেন। তারপর আমার গলায় পা দিয়ে শক্ত করে চেপে ধরেছিলেন। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে বুঝেছিলাম ইনি কখনোই আমার মা হতে পারবেন না। সৎমা কখনো আমার মা হতে না পারার জন্য কোনো দুঃখ ছিল না, কিন্তু চেনা পরিচিত বাবা যখন ধীরে ধীরে অপরিচিত হয়ে গেল, তখন সেটা মেনে নেওয়া কষ্টকর। যে বাবা কখনো আমার প্রতি রাগ করেননি, ধমক দেননি, আর সেও বাবাও আমাকে মারতে তেড়ে আসেন। ছোট্ট বিষয়ে প্রচণ্ড চিৎকার করে ওঠেন, যেন সব কিছুর জন্য আমি দায়ী। 6 মাসের মাথায় ভাই ফিরে এসেছে, নানি তাকে নিয়ে এসেছেন। কতদিন পর তাকে দেখতে পেলাম। হাঁটা শিখেছে পুরোপুরি, তবে চেহারা কেমন মলিন এবং বেশ শুকিয়ে গেছে। ভাই ফিরলেও মা ফেরেননি। মা কোথায় জানি হারিয়ে গেল। মনের কোণে তীব্র ক্ষোভ জন্ম নিল। মা এমনটা করতে পারলো, ভাই আর আমাকে রেখে চলে যেতে পারলো। আমি জিদ ধরলাম আর কখনো মাকে মনে করব না, ভুলে যাব একদম। নতুন মা আমাদেরকে একটুও ভালোবাসে না, আমিও তার ভালোবাসা চাই না, কিন্তু আমার ছোট্ট ভাই মায়ের ভালোবাসা খুঁজে বেড়ায়। কি সুন্দর করে হেঁটে হেঁটে গিয়ে নতুন মাকে জড়িয়ে ধরে, কিন্তু মা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কখনো বা প্রচণ্ড রাগে আমার উপর চিৎকার করে বলেন, নিজের ভাইকে সামলে রাখতে পারিস না? থাকতে দিয়েছি, আর কি চাস? তোদের নিজের মা তো ফেলে গেছে, আমার কাছে কি আশা করিস? আমি চুপচাপ শুনে যাই। ঠিকই তো, নিজের মা থাকলো না, ভালোবাসলো না, অন্যজনের কাছে কিভাবে কি আশা করব। ভাইটিকে নিজের কাছে আগলে রাখতে বেশ কষ্ট হতো। ও তো একদমই বোঝে না, রাতে খুব কান্না করে। ও যে মায়ের জন্য খুব পাগল, কিন্তু সত্য এটাই, জীবনে কোনোদিনও সে মায়ের ভালোবাসা পাবে না। বোন হয়ে তাকে সবটুকু দিতে চেয়েছি, তবুও যে একটা কিন্তু থেকেই যায়। আমার ভাই অনেক দুষ্টুমি করত, মারও খেত প্রচুর। নতুন মায়ের হাতে মার খাওয়াটা অভ্যাস হয়ে গেল। আমি বাধা দিতে গেলে আমাকেও মারতো, বাবাকে বলতাম না ভয়ে। মা বলেছিল যদি বলি তবে আরও খারাপ করবে। একদিন বাবা কোনোভাবে বুঝে গিয়েছিল। তারপর বাবা সেদিন মায়ের গায়ে হাত তুলেন। আমি দৌড়ে বাধা দিতে গেলাম, বাবা একটানে আমায় সরিয়ে দরজা বন্ধ করে দিলেন। এরপর শুনলাম ফোনের আওয়াজ। বাবা যেন কাকে বলছেন, এমনটা হবে আগে ভাবিনি। গায়ে হাত তোলার ব্যাপারে বাবা সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন। এরপর থেকে নতুন মা সবসময় আমাদেরকে খাবার দিতেন মেপে মেপে। বাবার উপার্জন যে খুব কম ছিল তা নয়, বাবা যথেষ্ট উপার্জন করতেন, তবুও তিনি প্রায় খাবার অল্প করে দিতেন। একদিন বলেও ছিলেন, হাতে মারতে না পারলে ভাতে মারবে। নতুন মায়ের কোলে আমাদের নতুন ভাই বোন এলো, এখন কি পরিপূর্ণ। ঘরের সমস্ত কাজ করেও তার মন পায়নি, কাছে নেননি। অসুস্থ হলে একটা বারও মাথায় হাত বুলিয়ে দেননি, চোখের সামনে থেকেও দেখেননি। কতদিন কতবার না খেয়ে পড়েছিলাম বিছানায়, উনি তাকাননি। এক সময়ে বাবার কাছেও আমরা হয়ে গেলাম ফেলনার মতো, যেন আমাদের থাকা না থাকায় কিছুই যায় আসে না। আমরা বোঝা। জীবন থেকে কেটে গেল 10টি বছর।
এসব দিন চোখের পলকে যায়নি। ধীরে ধীরে প্রতিটি মুহূর্তে যেন মৃত্যুর যন্ত্রণা সয়ে বেঁচে গেছি। এক একটি দিন ছিল বছরের মতো, এক একটি মাস যেন নরক। জীবনের অনেক কিছু তখন বুঝতে শিখেছি, সহ্য করতে শিখেছি, মেনে নিয়েছি। এক স্নিগ্ধ ভোরে নানি ফোন করে বাবাকে কি জানি বললেন। তখন আমাদের দুই ভাই বোনকে নানা বাড়িতে পাঠিয়ে দিলেন। চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করাটা ছিল খুব কঠিন। মা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। ইনি সেই মা যিনি আমায় এক রাস্তার মোড়ে রেখে চলে গিয়েছিলেন, যার জন্য আমি জীবনের এতটা বছর কাটিয়েছি বিষের মতো। আমি তো তার জন্য বেঁচেছিলাম তাকে এক পলক দেখবো বলে। ইনি আমার সেই মা, যার শোকে কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গেছে আমার সমস্ত অশ্রু। 10 বছর পর মাকে দেখে যেন চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কত প্রশ্ন ছিল মনে, কত অভিমান অভিযোগ জমিয়ে রেখেছিলাম। আজ যে একটাও শব্দ বের হচ্ছে না মুখ থেকে। ভাই জিজ্ঞেস করলো, আপু ইনি কে? নানি বললেন, তোর মা, যাকে তুই খুঁজিস। পাগল ভাইটি আমার ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে, কিন্তু আমি পারলাম না, শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। মা মুখ তুলে ডাকলেন, আমায় কি ক্ষমা করবে না? মা বলে ডাকবে না? কোথা থেকে জানি এত বছরের জমানো অভিমান অভিযোগ রাগে পরিণত হলো। আমি চিৎকার করে উঠলাম, আপনি আমার মা না, আমাকে ডাকবেন না। আপনি আমার মা হলে ওভাবে ফেলে যেতে পারতেন না। মা কাঁদছেন, ভাই চোখে হাজারটা প্রশ্ন নিয়ে আমার দিকে তাকিয়েছে। আমি কাঁদলাম না, এমন মানুষের জন্য কাঁদবো না। বাবাকে ফোন দিলাম, জেনেও তুমি কিভাবে ওখানে আমায় পাঠালে বাবা? বাবা শান্তভাবে বললেন, যতই হোক মায়ের মন, উনি তোমাদের মা, এটা সত্য। মা হয়ে থাকলে কেন ওভাবে রেখে গেলেন? এখন আবার কেনই বা আসলেন? আমি ওনাকে মানি না বাবা, জোর করো না দয়া করে। আমি কখনোই ওনাকে মা হিসেবে মেনে নিতে পারবো না। বাবা উত্তর দিলেন, দেখো সত্য এড়ানো যায় না। তোমার ওপর তোমার মায়েরও অধিকার আছে। তোমরা রাজি থাকলে তোমাদের মায়ের সাথেও যেতে পারো, থাকতে পারো, আমি বাধা দেব না। সব তোমাদের ইচ্ছের উপর। তোমার মা বলেছে আমি বাধা না দিলে সেও কিছু করবে না। যদি আইন অনুযায়ী সমাধান হয়, তবে যে তোমাদের ভাই বোনকেও আলাদা হতে হবে। আমি তা চাই না। যতদিন বেঁচে আছি তোমাদেরকে একসাথে আগলে রাখতে চাই। তাই এক শান্তিপূর্ণ সমাধান হয়েছে তোমরা মায়ের সাথে। সে তোমাদেরকে দেখতে পারবে, কথা বলতে পারবে এবং চাইলে মাঝে মাঝে তোমাদেরকে নিয়ে রাখতেও পারবে। বাবা কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে পড়লাম। মা তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখের ভাষা বলছে আমি যেন মেনে নিই। কিন্তু আমি মায়ের দিকে শক্ত চোখে তাকিয়ে কঠিন সুরে বললাম, আপনার কি একটুও লজ্জা করলো না? এতটা বছর পর এসে অধিকারের প্রশ্ন তুলতে কি লজ্জা লাগলো না? আরে আপনি কিসের অধিকার চান? আপনি মারা গেছেন। ওই মোড়ে যখন আমার হাত ছেড়ে চলে গিয়েছিলেন তখনই মারা গেছেন। আমি আপনাকে মানব না, কখনোই না। আমার ভাই মেনে নিলেও আমি আমার ওপর কখনো আপনাকে অধিকার ফলাতে দেব না। মা শান্ত স্বরে বললেন, দেখো তুমি আগে শান্ত হও। তুমি যা ভাবছো তা নয়। আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ে ভেবে থাকেন তবে দয়া করে আমার জীবন থেকে সরে যান, না হলে আমি পৃথিবী থেকে চলে যাব। এই বলেই আমি থেমে পড়লাম। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, দৃষ্টি যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এ তো সেই চেনা জানা মায়া ভরা অবয়ব। কতকাল আমি এমন স্নেহ মমতা দেখিনি। কতকাল আমি আমার জন্য কাউকে তীব্র ভালোবাসা অনুভব করতে দেখিনি। বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। মা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, তুমি যে আমাকে এতটা ঘৃণা করো আমি বুঝিনি। অপরাধ করে ফেলেছি, ক্ষমা করো। তুমি যা বলবে তাই হবে। মায়ের কথা যেন আমার কানে যাচ্ছে না। চোখের সামনে ভেসে উঠছে চেপে থাকা অতীত। মায়ের সাথে কাটানো হাজারটা স্মৃতি, এত বছর যার প্রতীক্ষায় কাটালাম, আজ তাকেই আমি চিরতরে দূরে সরিয়ে দিলাম। মা আর না ফিরলেও পারত। 10 বছর আগে মায়ের চলে যাওয়াটা যেমন আকস্মিক ছিল, তেমনি 10 বছর পর মায়ের এই ফিরে আসাটাও অবিশ্বাস্য। কিছু প্রশ্নের উত্তর আমি কখনোই পাইনি। বড় হয়েছিলাম সমাজের টিপ্পনি নিয়ে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন বলতো, দেখ এর মা আরেক বেটার সাথে পালিয়ে গেছে। ঠোঁটের নিচে থাকা গাঢ় তিল দেখে আত্মীয় স্বজনরা বলতো, মায়ের মতো মেয়েও ভাগবে দেখিও, ওরও এমন নোংরা তিল আছে। সেই তিলটি মুছে ফেলার জন্য কতবার যে নেল কাটার দিয়ে ঘুচেছি, কতবার যে ব্লেড দিয়ে আঘাত করেছি, কিন্তু তিল মিটল না। রয়ে গেল আমার অপরাধ বোঝা বাড়াতে। ভাই এখন মায়ের সাথে কথা বলে, দেখাও করে। আমাকে জোর করলো আমি কথা বলি না। বাবাও চান আমি যেন মায়ের সাথে কথা বলি। আমার খুব অবাক লাগে। আজকাল বাবার দিকে তাকালে মনে হয় উনি সুখী না। মাও যে সুখে নেই। বাবা কেন জানি এখন সরাসরি আমার দিকে তাকিয়ে কথা বলে না, যেন তাকালেই আমি ওনার চোখের সমস্ত ভাষা বুঝে নিব। নতুন মায়ের সাথে বাবারও বনিবানাও ভালো নেই। ভালোবাসা যে
কোনো বিনিময় গ্রহণ করে না। একদিন খবর পেলাম মায়ের আবার বিয়ে হয়েছে। মনে প্রাণে চেয়েছি মা সুখী হোক। তার প্রতি থাকা আমার তিক্ততা যেন কখনোই তার জীবন বিষিয়ে না তোলে। মা অবশ্যই সুখী হয়েছিলেন। বছর ঘুরতেই কোলজুড়ে আসে একটি সন্তান। জানি না মায়ের মনে কি ছিল। বাবা কেমন জানি আনমনা হয়ে গেলেন। আমি বুঝলাম বাবা এসব মেনে নিতে পারছেন না। তবে যে এক সুতোয় আবদ্ধ হওয়ারও কোনো উপায় নেই। বিয়ের পরেও মা যোগাযোগ রেখেছিলেন। নিজস্ব ফোন হওয়ার পর আমাকেও কল দিতেন। আমি ধরতাম না, তবুও মাঝে মাঝে কল দিতেন। তার বিশ্বাস ছিল কোনো একদিন আমি রিসিভ করব। মাঝে মাঝে তার কান্নার শব্দ শুনতে পেতাম ভাইয়ের সাথে কথা বলার সময়। আবার মন গলেনি, মন টানেনি। কেমন করে জানি হৃদয়টা পাষাণ হয়ে গিয়েছিল। নিজের কাছে যে নিজেরও অবাক লাগতো। এক সময়ে মায়ের জন্য কতই না পাগল ছিলাম। আর আজ তার কোনো অস্তিত্ব আমার কাছে নেই। একে একে কেটে গেল আরও 4টি বছর। বিয়ের বয়সে উপনীত হলাম। প্রস্তাব রাখার পর কেউই আর আসতে চায় না। ওই যে মা চলে গিয়েছিল, অতীত তো আর মুছে ফেলা যায় না। নতুন মা আমাকে সহ্য করতে পারছেন না, আবার ঘর থেকে বের করে দিতেও পারছেন না। শুরু হলো মানসিক অত্যাচার। প্রতিদিন মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে শুরু করলেন। আত্মীয় স্বজনরাও ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। সবাই বলতো ভালো কোনো ছেলে আমাকে বিয়ে করবে না, এমনিতেও বিয়ে হবে না, তাও ঠিক নেই। আমার কপালে পালানো ছাড়া গতি নেই। এই দিনগুলো যে কতটা নরক ছিল তা কেবল আমি জানি। পছন্দ করতাম একজনকে, সেও পছন্দ করত, কিন্তু ভয়ে কখনো কথা বলিনি। আমাদের যে অনেক তফাৎ। তার পরিবার কখনো আমাকে মেনে নিবে না, আবার আমার পরিবারও তাকে মেনে নিবে না। কারণ আমার সৎ মা চান বড়লোক পাত্র, কিংবা নামে মাত্র বিদেশি হলেও চলবে। মানুষটির প্রতি আমি কোনো আশা রাখিনি। নিজে করেও চাইতেও অনুশোচনা হচ্ছিল। সে অনেক ভালো পরিবারের কাউকে পাওয়ার অধিকার রাখে। সে তার মায়ের বিরুদ্ধে গিয়ে তবুও প্রস্তাব রাখলো। বাবা মানলেন না। আমাকে এ নিয়ে জিজ্ঞেস করায় বলেছিলাম আমিও তাকে পছন্দ করি, এটা ঠিক, কিন্তু তোমরা যা বলবে তাই হবে। কথাটা বলতে কষ্ট হলেও জোর করার উপায় ছিল না। বাবা আর যাই হোক মায়ের মতো স্বার্থপর ছিলেন না, তাই আমিও বাবার বিরুদ্ধে যেতে পারবো না। বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও ওই মানুষটি সরে গেল না। সে তার মাকে রাজি করিয়েছে আগে। তার মাও বললেন আগে তুই ভালো কিছু একটা কর। সে চলে গেল বাহিরে। 3 বছর পর যখন ফিরে এলো, তখন পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়। পুরো ব্যাপারটা বাবা আমার থেকে গোপন রাখলেন। তিনি জানতেন যাকে তিনি ধরে নিয়ে আসবেন আমি তাকেই মেনে নিব। কথাটা অবশ্য গোপন থাকেনি। বিয়ের 2 দিন আগে জেনে ফেলেছিলাম। বিয়ের দিনটি ছিল আমার জন্য স্মরণীয় একদিন। বরের মুখটি দেখে তখনও যেন বিশ্বাস হচ্ছিল না। সবকিছু কেমন স্বপ্নের মতো। জীবনে এত অপূর্ণতার মধ্যে এ যে আমার একটিমাত্র পূর্ণতা, যে পূর্ণতা গুছে দিবে আমার সমস্ত শূন্যস্থান। প্রচণ্ড আবেগে কাঁদছিলাম। আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের কাজ শেষ হওয়ার পর আমার এক চাচি ফোন দিয়ে আমার পাশে এসে বললেন, তিনি বললেন তোর মা কথা বলতে চায়, এক পলকের জন্য তোকে বিয়ের সাজে দেখতে চায়। মুহূর্তের মধ্যে আমি ক্ষেপে উঠলাম। আজকের এই দিনে ওনার চেহারা দেখে বিপদ বাড়াতে চাই না, বলেছিলাম আমি। চাচি ধমকে উঠলেন, অনেক হয়েছে, উনি তোমার মা। আজকের দিনে অন্তত কথা বলো, দোয়া নাও। আমি বলল ওনার দোয়া আমার লাগবে না। উনি দোয়া করলে উল্টো আরও খারাপ হবে। উনি জঘন্য একটা মানুষ, যার কারণে আমার জীবন এলোমেলো হয়ে গেছে। চাচি কতক্ষণ কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আমার দিকে। তারপর রুম থেকে সবাইকে বের করে দরজা লাগিয়ে দিলেন। আমার মুখোমুখি বসে বললেন, আচ্ছা বল, যদি সবাইকে বলা হয় তোর মা তোর বাপকে ছেড়ে চলে গেছে, সেটা কি সবাই বিশ্বাস করবে? চাচি নিজেই আবার উত্তর দিলেন, হ্যাঁ সবাই বিশ্বাস করবে। কেন জানিস? তখন সবাই ভাববে একজন সুদর্শনা সুন্দরী নারী তার কালো স্বামীকে গ্রহণ করতে পারেনি। এটাই বাস্তবতা ও যুক্তিসঙ্গত। কিন্তু যদি বলা হয় তোর বাপ তোর মাকে ছেড়ে চলে গেছে, তবে কি কেউ তা মানবে? কখনোই মানবে না। এত সুন্দরী স্ত্রী রেখে কোন পুরুষ চলে যাবে? তাও আবার এমন নারীর জন্য, যে নারী কিনা তার স্ত্রীর ধারে কাছেও আসতে পারবে না। চাচির কোনো কথাই আমার বোধগম্য হলো না। তবে তার এমন ইঙ্গিতে যেন মাথা ঘুরে গেল। বুকের ভিতরটা অনবরত কাঁপতে লাগলো। চাচি এবার কেঁদে ফেললেন। ক্রন্দনরত অবস্থায় চাপা স্বরে বললেন, ভুল আমাদেরও ছিল, আমরা বুঝিনি, ভাবিনি কখনো এমনটা হবে। তোর মা তো তোদের সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিল। বোকা ছিল খুব, তাই সব ছেড়ে পালিয়ে গেছে। তার যে পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এর জন্য আমরা সবাই দায়ী। এক রাতে তোর মা কাঁদতে কাঁদতে আমায় ফোন করেছিল।
হাসি খুশি মানুষটির এই প্রথম কান্না শুনে ভয়ে আঁতকে উঠলাম। সে যা বলল তা বিশ্বাস করাটা কঠিন। আমাকে একটি ঠিকানা দিয়ে খোঁজ নেওয়ার কথা বলল। আমি একজনের মাধ্যমে খোঁজ নিলাম এবং একটি ছবিও পেলাম। ছবিতে থাকা এক নারীর অবয়ব দেখে বিষয়টাকে আমি গুরুত্ব দিলাম না। তোর মায়ের মতো এত সুন্দরী একজন স্ত্রী রেখে কোনো পুরুষ বাহিরের কোনো নারীর সাথে কথা বলবে, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। তোর মা অনেক কেঁদেছিল, উপায়হীন ছিল, তার পরিবারকেও এ ব্যাপারে জানায়, কিন্তু কেউই পাত্তা দেয়নি। এর আরেকটি কারণ হলো তোর বাবা প্রতি মাসে তোর নানা বাড়িতে কিছু টাকা দিয়ে থাকেন। এটা প্রথম থেকে। হতদরিদ্র পরিবারের রূপ লাবণ্য নিয়ে জন্ম নেওয়াটা অভিশপ্তের মতন। তা তোর মা খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন। নারীর মন তো সব মেনে নিতে পারলেও স্বামীর ভাগ মেনে নিতে পারে না। নিজের পরিবারের উদাসীনতা তাকে আরো ভেঙে দেয়। সে বুঝেছিল তার পরিবার একটিও কথা বলবে না, কেননা যদি এতে প্রতি মাসে পাওয়া টাকা বন্ধ হয়ে যায়। সবশেষে সে পালিয়ে গেল ছন্নছাড়ার মতো। এমন মানসিক অত্যাচার থেকে মুক্তির জন্য একাই বেরিয়ে গেল। প্রচণ্ড জিদ করেছিল জীবন প্রচুর টাকা কমাবে, একদম নিজের। ও পেরেছিল সেটা। এই টাকা তাকে নিজের পরিবার থেকেও দূরে সরিয়ে দিয়েছিল। কঠোর পরিশ্রম করেছে বেতনভুক্ত কর্মচারিণী হিসাবে। যখন তোর বাবা ফোন করে তোর মায়ের পালানোর ব্যাপারটা বললেন, তখন আমরাও ধরে নিলাম সে অন্য কোনো পুরুষ বেছে নিয়েছে। সমাজটাই যে এমন রে মা। কিন্তু কয়েক মাস পর যখন তোর নতুন মাকে দেখলাম, তখন বুঝতে পারি তোর মাই ঠিক ছিল, সঠিক বলেছিল। আমাদেরও উচিত ছিল তাকে বিশ্বাস করাটা। যা হওয়ার হয়ে গেছে। রূপসী স্ত্রীকে রেখে যে পুরুষ অন্য কোনো নারীকে বেছে নেয়, তাকে ফেরানোর পথ নেই। 10 বছর তোর মা আবার ফিরেছিল, সেই টাকা দিয়ে এখন নিজের পরিবারকে নাচায়। ও তোদের ভাই বোনকেও নিতে চেয়েছে, কিন্তু দেখলো ততদিনে তোমরা সব ভুলে গেছো। ভুলে যাওয়ারই কথা। বাবার প্রতি এত ভালোবাসা, বিশ্বস্ততা দেখে তোর মা সরে যায়। তোদের সেই নিখুঁত ভালোবাসা কলুষিত করতে চায়নি, চরম শর্ত সামনে নিয়ে আসেনি। সে চায়নি তোমরা তোমার বাবাকে অপছন্দ করো বা ভেতরে ক্ষোভ জন্ম নিক। তোর বাবার মনে কিন্তু অনেক ভয় আছে। কখন জানি তোর মা সব বলে দেয়, সেটাই ভয়। আর তোর মা সেই ভয়ের সুযোগ নিয়ে তোদের জন্য অনেক কিছু করছে এবং করবে। তোদের থেকে প্রত্যাখ্যান হয়েও অনেকটাই ভেঙে গিয়েছিল। তখন তাকে বলি যেন সেও এবার নিজের কথা ভাবে, একান্ত নিজের। এরপর তোর মা আবারও বিয়ে বসে। আজ তুই যে মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে পেলি, সেটাতেও কিন্তু তোর মায়ের ভূমিকা আছে। কোন মা আছে যে কিনা নিজের মেয়ের জন্য অন্য একজন নারীর কাছে হাত জোর করে কেঁদে কিছু চাইতে পারে? তোর বাবাকেও রাজি করিয়েছে তোর মা। সব কিছুর পরেও সে চেয়েছে তুই যেন সুখী হস, জীবনটা যেন তার মতো না হয়। তোর মা অনেক বোকারে, আমরাও অপরাধী। মানুষ যখন ভেতর থেকে ভাঙতে শুরু করে, তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। কি করে বা কি করবে নিজেও তা বুঝতে পারে না। তোর মা বুঝেছিল সে থাকুক অথবা নাই থাকুক, তার ঘরে যে কোনো সময় অন্য এক নারীর আগমন ঘটবে। এটা তার জন্য মেনে নেওয়া কঠিন। প্রতিদিনের ঝগড়া, মনোমালিন্য, মানসিক অত্যাচার সব মিলে সম্পূর্ণ একা হয়ে যাওয়ার পর নিজেকে কাটা মনে করে তাদের পথ থেকে সরে গেল। কিন্তু তোদেরকে নিজের কাছে রাখার মতো স্বাবলম্বী সে ছিল না। একা একটা মানুষ আর কত পারবে রে মা? চাচি থামলেন। আমি কখনো এতটা কষ্ট পাইনি আজ যতটুকু পাচ্ছি। আমার মা পারেননি। এত বোকা কেউ হয়? পরক্ষণে মনে হলো আমার মা কারো সাহায্য পাননি। ভিডিও কলে মায়ের মুখটি দেখে কেঁদে উঠলাম। এই তো আমার চেনা জানা অতি আপনজন, যে কিনা আমাদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আমি কাঁদছি, মাও কাঁদলেন। তবে এ বিষয়ে মাকে কখনো প্রশ্ন করিনি। আমি যে সব জানি এটাও বোঝাইনি। থাকুক না কিছু আড়াল। মা যেটা লুকোতে চাচ্ছেন সেটা আমার প্রকাশ করাটা ঠিক হবে না। শেষ পর্যন্ত আমি সুখী হতে পেরেছি। আমার শ্বশুরবাড়ির মানুষেরা অনেক ভালো, আমার কল্পনার থেকেও বেশি। মায়ের ভালোবাসা না পাওয়ায় শাশুড়ির ভালোবাসা পাবো বলেও আশা করিনি। কিন্তু আমরা বউ শাশুড়ি একদম বান্ধবীর মতো। বাহিরে ঘরে সবখানে একসাথে আমাদের চলাফেরা। দিন গেল, বছর গেল, আমিও মা হলাম। বাবা কিংবা মা সবার সাথেই আমার যোগাযোগ আছে। ভাই বোনেরাও বড় হলো। আমার ভাইয়ের টাকার নেশাটা ছোটবেলা থেকেই। অনেক বড় হওয়ার স্বপ্ন ছিল তার মধ্যে, হয়েছেও তাই। বার হার্টের সমস্যা, এছাড়া একটি কিডনি ড্যামেজ। শরীর ভাঙতে শুরু করেছে। পরিবারের দায়িত্ব এখন আমার ভাইয়ের হাতে। নতুন মা এখন ভাইকে অনেক ভয় পায়। এক সময় তিনি তাকে মেরে ফেলারও চেষ্টা করেছিলেন। কখনো হাতে দুটি টাকাও দেননি। আজ প্রতিটি মুহূর্তে প্রতিটি হিসেবে যেন ভাই ফিরিয়ে দিচ্ছে। আমি ওনাকে ক্ষমা করে দিলেও আমার ভাই ক্ষমা করতে পারেনি।
তাকে যতই বোঝাই সে শোনে না। তবুও প্রতিটি ক্ষেত্রে নতুন মায়ের করা অন্যায়গুলো নিয়ে সে খোঁটা দেয়। সবাই হয়তো ক্ষমা করার উদারতা নিয়ে জন্মায় না, অবশ্য আমার অন্য ভাই বোনের সে বেশ খেয়াল রাখে। একসময় নতুন মা আমাদেরকে ধরতে দিতেন না, সব সময় বুঝিয়ে দিতেন আমরা সৎ ভাই বোন, কোনো অধিকার ফলাতে দিতেন না। এমনকি আমি ওদের বড় হওয়া সত্ত্বেও যখন ওরা আমাকে মারধর করত, তখনও তিনি বাধা দিতেন না, কিছুই বলতেন না। আজ আমার সৎ ভাই ক্লাস 7 পর্যন্ত পড়ে আর পড়বে না বলে বকে গিয়েছে। আন্টি এবার ক্লাস 9-এ, কিন্তু এখনই কোনো এক ছেলের জন্য হাত কেটে একাকার অবস্থা। নতুন মা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। একটা সময় তিনি বলতেন আমরা তার দয়ায় বেঁচে আছি, চাইলেই যে কোনো সময় আমাদেরকে উপড়ে ফেলতে পারবেন। আর আজ বাবার বয়স বেড়েছে, দুর্বল শরীর, ছেলে মেয়ের উদাসীতা, সব মিলিয়ে ওনার পাগল প্রায় হওয়ার মতো অবস্থা। নতুন মা আমার মর্ম বুঝেছিলেন আমার বিয়ের পর। মাঝে মাঝে আমার কাছে টাকা চান, আমি মনে কিছু রাখি না, ভাইটাকেও বোঝাই, জানি না কতটুকু বুঝবে। তবে আমি অসম্ভব সুখী একজন মানুষ। খোলা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে পারি আমি মুক্ত পাখির ন্যায় সুখী। অন্য দরজায় সবসময় জীবনের বিষাদ ডেকে আনে। আজ না হোক কাল, একদিন ঠিকই এই রকম মানুষগুলো বুঝতে পারে তারা কত বড় অন্যায় করেছে। সব সন্তানের জীবন কিন্তু এই ঘটনার মতো সহজ হয় না। কেউ কেউ ডুবে যায়, দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে উদ্ভ্রান্তের মতো। সন্তানের দীর্ঘশ্বাস, তীব্র যন্ত্রণা, গোধূলি বেলার প্রতিটি বিষণ্ণতা অভিশপ্ত হয়ে দাঁড়ায় অন্য দ্বারের আশ্রয় নেওয়া বাবা কিংবা মায়ের পথে। কোনো এক বসন্তে তারা নিজেরাও বুঝতে পারে কত বড় ভুল করেছে। তাহলে আজকের গল্পের এখানেই সমাপ্তি হোক। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ